হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সাম থেকে ইকোনমিক্স থেকে থার্ড ক্লাস। তো থার্ড ক্লাস অবশ্যই তোমরা ভালো করে দেখবে। আমরা প্রথম দুই ক্লাসে বিশ্বায়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু গুরুত্বপূর্ণ লাইন, কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়েছি। সেই টপিক থেকে অনেক কিছু শিখেছি। তো আজকে বিশ্বায়ন থেকে থার্ড টপিক নিয়ে আসলাম। তো আশা করব সবাই ভিডিও ফুল ওয়াচ করবে। এই হলো একটা বই। তো এই বইগুলো শেষ হবার পর আমি নেক্সট বই থেকে সেম টপিক আবার নতুন করে দেব। তো কি আছে, কয়েকটি দেশের উদাহরণ যারা আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় এলপিজি নীতি গ্রহণ করেছে। তো এই এলপিজি নীতি কি? এলপিজি নীতি বা এলপিজি ফুল ফর্ম তারাই পারবে যারা আমার প্রথম ভিডিও ভালো করে দেখেছে। যারা আমার প্রথম ভিডিও বিশ্বায়নের ভালো করে দেখেছে তারা অবশ্যই এই এলপিজি পাবে, মানে লিখতে পারবে। যারা যারা প্রথম ভিডিও দেখেছো তোমরা এই এলপিজির ফুল ফর্মটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। আর আমি এই সবগুলোর ভিডিওর যে প্লেলিস্ট বানিয়েছি ত্রিপুরা এসটিজিটি মেবি ইকোনমিক্স বলে বা এসটিজিটি এক্সাম বলে, তোমরা ওইখানে গিয়ে এই সবগুলো প্লেলিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? আর বিশ্বায়নের প্রথম ভিডিও অবশ্যই দেখবে, দেখলে কিন্তু এই এলপিজি ফুল ফর্ম, ঠিক আছে, তোমরা পারবে। হয়তো বা এটা রান্নার গ্যাস না, কিন্তু এটা কিন্তু এলপিজি, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো মেক্সিকোতে গ্রহণ করেছে 1982 খ্রিস্টাব্দে, জামাইকা 1982 সালে, জাম্বিয়া 1986 সালে, ইকুয়েডর 1987 সালে, নাইজেরিয়া 1989 সালে, ভারত 1991 সালে, ভেনেজুয়েলা 1992 সালে, রাশিয়া 1993 সালে, জর্ডন 1996 সালে, ব্রাজিল 1998 সালে। তো আমরা এখানে এখানে থার্ড ভিডিওতে আমরা কী পড়ব? সংস্কার কর্মসূচির অন্তর্গত গৃহীত ব্যবস্থা, মানে এই যে বিশ্বায়নের যে সংস্কার কর্মসূচি হয়েছিল তার মধ্যে কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে। 1991 খ্রিস্টাব্দে যে অর্থনৈতিক কর্মসূচি প্রবর্তন করা হয় তার অন্তর্নিহিত লক্ষ্য ছিল দেশের অভ্যন্তরে সরকারের আর্থিক ভার লাঘব করা ও বেসরকারীকরণের মাধ্যমে ভারতে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা। মানে 1991 খ্রিস্টাব্দে যে নয়া অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার একমাত্র লক্ষ্য ছিল দেশের ভিতরে যে আর্থিক ভার লাঘব, মানে দেশের ভিতরে যে আর্থিক সংকট দেখা ছিল সেটা সেটা লাঘব করা, মানে দেশের ভিতরে যে আর্থিক সংকট দেখা দিয়েছিল সেটাকে একটু ডাউনে নিয়ে আনা এবং সমস্ত রকমের কাজ বেসরকারি হাতে দেওয়া। এই সময় আশা করা হয়েছে যে প্রতিটি স্তরে প্রতিযোগিতা কালক্রমে উৎপাদন ক্ষেত্রগুলির কার্যকারিতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ওই সময় গভর্নমেন্ট আশা করছে যে যদি কোনো কাজ আমরা বেসরকারির মধ্যে দেই আর প্রত্যেকের মধ্যে কি থাকবে, একটা কম্পিটিশন থাকবে। যেসব বেসরকারি আন্ডারে দেব তারা চাইবে যে এই কাজটা তাদের কাছে চিরকালের জন্য থাকুক। তো এখানে কি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে এবং উৎপাদন ক্ষেত্রে যে কার্যকারিতা সেটাও বৃদ্ধি পাবে। গভর্নমেন্টের চিন্তাভাবনা ছিল। দীর্ঘকাল ব্যাপী নিয়ন্ত্রণ দেশে ক্রমাগত নানারূপ সমস্যার জন্ম দিয়েছিল। মানে এই যে দীর্ঘকাল ব্যাপী কী হয়েছিল, ভারতে প্রচুর সমস্যা দেখা দিয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সমস্যা হলো এখানে নিচে আলোচনা করা হলো। আমদানির উপর নিয়ন্ত্রণ থাকায় দীর্ঘকাল ধরে দেশীয় উৎপাদকেরা কোনো রকম প্রতিযোগিতায় সম্মুখীন হয়নি। মানে যেহেতু আমদানি একটা লিমিটেড ছিল, তার জন্য দেশীয় যে উৎপাদকরা ছিল তারা নিজেদের মধ্যে কোনোদিন কম্পিটিশন করতেই পারেনি। উৎপাদিত দ্রব্যের গুণগত মান হ্রাস পেয়েছে, ফলে দ্রব্যের উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেয়েছে, দ্রব্যের দামও স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পেয়েছে। মানে এখানে কি বলা হয়েছে, যে দ্রব্যটা মানে যে দ্রব্যটা উৎপাদিত হতো তার গুণগত মান কি হয়েছে, হ্রাস পেয়েছে, ফলে উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেয়েছে আর দ্রব্যের দাম স্বাভাবিকভাবে অনেক বেশি হয়েছে। নেক্সট হলো কি, দেশে উৎপাদিত দ্রব্যের গুণগত মান বৈচিত্র্যের অভাব, আন্তর্জাতিক মানের তুলনায় দাম বেশি হয় উৎপাদকের মুনাফা বৃদ্ধি পেলেও ক্রেতারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু উৎপাদিত দ্রব্যের খারাপ গুণগত মান, মানে গুণগত মানটা খুবই খারাপ, যার ফলে বৈচিত্র্যের অভাব দেখা দিচ্ছে, এক নাম্বার।
এবং আন্তর্জাতিক মানে লেভেলে যখন দাম হয় সেটা অনেক বেশি হয়, মুনাফা বৃদ্ধি পেলেও কিন্তু আলটিমেটলি যারা কিনছে ক্রেতারা তাদের কিন্তু বেশি ক্ষতি হচ্ছে, কারণ দ্রব্যের গুণগত মান খুবই খারাপ। সেজন্য লাইসেন্সিং কাজ প্রচলিত থাকায় নতুন কোনো উদ্যোগ শুরু করার প্রশাসনিক জটিলতা অত্যন্ত বেশি ছিল। এই জটিলতার কথা বিবেচনা করে উৎসাহী উদ্যোগপতিরাও নতুন উদ্যোগ গ্রহণের ব্যাপারে নিরুৎসাহ হয়ে পড়তেন। মানে লাইসেন্স তো প্রয়োজনেই, এই লাইসেন্সও একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, মানে কি মানে এই যে অর্থনৈতিক যে সিস্টেমটা ডাউন হওয়ার জন্য। তো নতুন করে মানুষ যখন আবার নতুন চিন্তা করবে, তারা বলবে যে না আবার নতুন করে নতুন লাইসেন্স নিতে লাগবে, এক একটা কাজের জন্য আলাদা করে লাইসেন্স নিতে লাগবে, তাহলে সে ব্যাপারেও যারা কাজ করতে চাইবে তারা কেবে না আমি এসব কাজ করবো না, যদি লাইসেন্স প্রয়োজন হয় তো কেন আমি গভর্নমেন্টে কাজ করব। দেশে একচেটিয়া প্রবণতা নিয়ন্ত্রণের জন্য MRTP নামে একটি আইন প্রচলিত ছিল। মানে একটি সিস্টেমে কন্টিনিউ চালানোর জন্য দেশে মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস প্রিভেনশন অ্যাক্ট নামে একটা আইন প্রচলিত ছিল। এই আইনে বলে এই আইনের পাওয়ারে, ঠিক আছে, কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সম্প্রসারণকে নিয়ন্ত্রণ করা হতো। মানে কোনো বেসরকারি যদি প্রতিষ্ঠান কোনো কিছু একটা সম্প্রসারণ করতো, ওটাকে কিন্তু কন্ট্রোলে রাখতো। ফলে প্রতিষ্ঠানগুলি আর্থিক সামর্থ্য থাকলে তারা বৃহদায়তন উৎপাদনের সুবিধা ভোগ করতে ব্যর্থ হতো। মানে এখানে বলা হয়েছে যেহেতু পাবলিক মানে সেক্টরটাকে গভর্নমেন্ট কী করতো, কন্ট্রোল করতো, তাহলে পাবলিক সেক্টরের নির্দিষ্ট টাকা থাকা সত্ত্বেও তারা যদি চায় যে অ্যাডভান্স জিনিস আনার জন্য, তারা পারবে না, কারণ এখানে তারা বদ্ধ গভর্নমেন্টের দ্বারা। প্রতিযোগিতার অভাব থাকায় উৎপাদকেরা উৎপাদন প্রযুক্তির উন্নয়নে কোনো উৎসাহ দেখাতো না, ফলে সামগ্রিকভাবে দেশের উন্নয়নের স্তরে বিকাশ করতো না। যেহেতু এখানে কোনো কম্পিটিশন হতো না, সেহেতু এখানে যারা যেই সব জিনিসগুলো উৎপাদন করতো তাদের মধ্যে কোনো উৎসাহ দেখা যেত না। কারণ উৎসাহ কেন দেখাবে, যেহেতু এখানে কোনো প্রতিযোগিতা নেই, ফলে আলটিমেটলি কিন্তু গভর্নমেন্টেরই ক্ষতি হতো। দেশে দ্রব্য ও পরিষেবার স্বচ্ছতা, বিপুল পরিমাণে জনসংখ্যার চাপ নানা রকম দুর্নীতির জন্ম দিচ্ছিল। মানে দেখো, দেশের মধ্যে যেসব দ্রব্য আছে আর পরিষেবা আছে ওইখানে কিন্তু মানে স্বল্পতা, মানে দেশের দ্রব্যটা আর পরিষেবাটা কিন্তু স্বল্প হয়েছিল। মানে এখানে কোনো ফিডব্যাক তারা পাচ্ছিল না, খুবই অল্প ছিল। এবং বিপুল পরিমাণে যে জনসংখ্যা চাপ, মানে জনসংখ্যা বাড়ছে কিন্তু দ্রব্য বাড়ছে না, সেটা একটা নানা রকম দুর্নীতির জন্ম দিচ্ছিল। নিয়ন্ত্রিত অর্থনীতিতে প্রশাসনিক যেই অর্থনীতিগুলা মানে প্রশাসনিক সুবিধা পাওয়া যেত, মানে এখানে বলা হয়েছে যে যেসব অর্থনীতিগুলা নিয়ন্ত্রণ ছিল সেগুলির মধ্যে প্রশাসনিক সুবিধা পাওয়ার জন্য জনগণের মধ্যে খুব স্বাভাবিকভাবেই দুর্নীতির সাহায্য নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছিল। এখন ধরো তোমার এখানে ভালো একটা মানে ধরো এখানে কি বলবো, দামি একটা ফল উৎপাদিত হয়েছে বা দামি একটা ফার্ম বানিয়েছ, ওইখানে তোমরা কি প্রশাসনিক সুবিধা চেয়ে ওইখানে তোমার নিরাপত্তার জন্য তোমরা আপিল করতে পারতে। তো ওই সময় কি যাদের চেনা পয়সা আছে তারাই কিন্তু সব কিছু পেতো, আর বাকিরা কিন্তু পেতো না। এখানে তার জন্য বলা হয়েছে যে দুর্নীতির সাহায্য নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করছিল। এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে সংস্কার কর্মসূচি বহু পদক্ষেপ গ্রহণ করা হয়, সেগুলিকে 5টি মূল ভাগে ভাগ করা হয় যেতে পারে। এখানে সংক্ষেপে সেগুলি আলোচনা করা হলো। একটা হলো নয়া শিল্পনীতি, মানে এই সব জিনিস দীক্ষা সেরা। এই যে এখানে কি আছে, এখানে এটা কী বলছিল, এখানে বলছিল যে এটা মানে যে নানা রকম সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা এখানে বলা হয়েছে যে সেই সমস্যার দিকে চিন্তা ভাবনা করে তারা একটা স্টেপ নিচ্ছিল, ঠিক আছে, কতগুলি স্টেপ নিচ্ছিল, সেই স্টেপটাকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথমে কী আছে, নয়া শিল্পনীতি। নয়া শিল্পনীতিতে দেশের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভূমিকা করে নির্দিষ্ট করে দেওয়া হয়। মানে নয়া শিল্পনীতিতে কার কী পার্ট থাকবে, সরকারি কী পার্ট থাকবে, বেসরকারি কী পার্ট থাকবে, সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়। সরকারি ক্ষেত্রের জন্য সংরক্ষিত বিভিন্ন উপাদান ক্ষেত্র বেসরকারি ক্ষেত্রের জন্য উপযুক্ত করা হয়। নয়া শিল্পনীতির অন্তর্ভুক্ত আবার নানান বিষয় ছিল। মানে এখানে যেসব বিষয় ছিল সেগুলো এখানে বলা হয়েছে যে লাইসেন্স ব্যবস্থার অবসান। কারণ লাইসেন্স যদি মনে করো তুমি একটা আমের ব্যবসা করবে, সেখানে লাইসেন্স লাগবে।
ফলে ব্যবসা করবে যে কোনো, সেখানে তোমার লাইসেন্স লাগবে, তো এটা তো মুশকিল না। তো সরকার সবার আগে কী করেছে, সরকার সবার আগে লাইসেন্স ব্যবস্থার অবসান ঘটিয়েছে। নয়া শিল্পনীতি ঘোষণার আগ পর্যন্ত নতুন শিল্প স্থাপনের জন্য উদ্যোক্তাদের সরকারের কাছে লাইসেন্সের জন্য আবেদন করতে হতো, কিন্তু লাইসেন্স ব্যবস্থাটা অত্যন্ত জটিল এবং সরকারি স্তরে নানা রকম দুর্নীতির কারণে উদ্যোক্তারা শিল্প স্থাপনে খুব একটা উৎসাহ দেখাতো না। অত্যাধিক নিয়ন্ত্রণমূলক এই ব্যবস্থাকে লাইসেন্স রাজ বলা হতো। এই শিল্পনীতিতে লাইসেন্স রাজার অবসান ঘটানো হয়, লাইসেন্স রাজের অবসান ঘটানো হয়, মানে এই যে নয়া শিল্পনীতিতে সবার আগে কী করা হয়েছে, লাইসেন্স সিস্টেমটাকে বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত কি, প্রযুক্তি আমদানি ক্ষেত্রে স্বাধীনতা, মানে এখন নতুন নতুন টেকনোলজি যখন তোমরা আনতে পারবা, তার জন্য তোমাদের উপর আগে যে বাধা নিষেধ ছিল সেটা এখন নেই। দেশের শিল্পের, মানে দেশের মধ্যে যে শিল্প আছে, দেশীয় শিল্প আধুনিকীকরণের অন্যতম শর্ত হলো প্রযুক্তিকরণ উন্নয়ন, মানে দেশের মধ্যে যেসব শিল্প আছে সেটাকে যদি আমরা আধুনিকী করতে চাই তাহলে এখানে প্রযুক্তিগত উন্নয়ন দরকার। দেশের অভ্যন্তরে গবেষণার মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়ন এক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মানে আমাদের দেশের মধ্যে যদি একটা টেকনোলজি নিয়ে আসতে হয় তাহলে সেটা কি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই কারণে নানা শিল্পনীতিতে উদ্যোক্তারা বিদেশ থেকে উন্নত প্রযুক্তির আমদানি স্বাধীনতা দেওয়া হয়, মানে দেশের মধ্যে যদি তুমি এখানে উন্নত ধরনের সিস্টেম চালু করতে চাও তাহলে এটা অনেক সময় লাগবে, তার জন্য বিদেশিদের কি যারা মানে বেসরকারি আছে, বেসরকারিদের কী দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে যে তোমরা বাইরে থেকে দামি দামি জিনিসগুলো কিনো যেগুলো খুবই দরকার। বিদেশি উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় শিল্প প্রতিষ্ঠান প্রযুক্তির প্রয়োজনে কোলাবোরেশন স্থাপন করবে, এই ব্যবস্থায় এই শিল্পনীতিতে রাখা হয়। মানে বিদেশে যেরকম সিস্টেম চালু আছে, আমাদের ভারতবর্ষে যেরকম সিস্টেম চালু আছে, যখন দুইটা যখন একসাথে হয়ে যাবে, কোলাবরেট করবে, তখন কি হবে, শিল্পনীতিতে মানে একটু উন্নতির দিকে সেটা যাবে। সরকারি ক্ষেত্রের সংকুচন, লোকসান বহনকারী সরকারি ক্ষেত্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে এই নীতিতে গৃহীত হয়, মানে লোকসান বহনকারী সরকারি ক্ষেত্র, মানে সরকারি ক্ষেত্রের সংশোধন মানে কি, সংকুচন মানে কি, সরকারি ক্ষেত্রের সংকুচন মানে সরকারের যে পার্টটা থেকে সরকারের একদম কোনো আয় হচ্ছে না, শুধু লোকসান হচ্ছে, সেই পার্টটাকে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের আর্থিক বোঝা হ্রাস করার উদ্দেশ্যে সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বেসরকারি ক্ষেত্রের কাছে বিক্রি করার প্রকল্প মানে গৃহীত করা হয়। যে সকল শেয়ার সরকারের আন্ডারে আছে সেগুলোর উন্নতি করার জন্য সরকার কী করবে, বেসরকারের কাছে সেল করে দেবে। বেসরকারি উদ্যোগপতিরা স্বাভাবিকভাবে লোকসানে চলা সরকারি প্রতিষ্ঠানের শেয়ার কিনতে অনাগ্রহী হবে। এটা স্বাভাবিক, বেসরকারি হোক আর তুমি পার্সোনালি হোক, যেই শেয়ারটা ডাউন মার্কেট সেখানে তুমি টাকা মানে কিনে বা লাগিয়ে তুমি কেন তোমার টাকা ওয়েস্ট করবে। তাই লাভজনক সরকারি ক্ষেত্রে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এখন এখানে গভর্নমেন্ট কি বলেছে, যে শেয়ারটা লাভে দিয়ে যাচ্ছে সেই শেয়ারটা আমরা এখন বিক্রি করব। বেসরকারি ক্ষেত্রের কাছে সরকারি শিল্পের শেয়ার বিক্রি করার প্রক্রিয়াকে অববিনিয়োগ বলা হয়। এই যে বেসরকারি ক্ষেত্রের কাছে যে সরকারি শেয়ার বেচবে, এই সিস্টেমের নাম কি, অববিনিয়োগ। পরবর্তীকালে এনডিএ সরকারের আমলে এই উদ্দেশ্যে একটি মন্ত্রকও চালু হয়। ঠিক আছে, তো এই যে অববিনিয়োগ, এটা কে পারবে, যদি প্রশ্ন করে যে বেসরকারি ক্ষেত্রের কাছে সরকার যখন তার শিল্প বা তার যখন শেয়ার বিক্রি করবে, সেই সিস্টেমকে কি বলা হয়, অববিনিয়োগ। ঠিক আছে, ডিসইনভেস্টমেন্ট। তো এটা একমাত্র তারাই পারবে যারা ভিডিও ফুল ওয়াচ করে এবং লাস্ট অবধি দেখে, কমপ্লিটলি ওয়াচ করে, একমাত্র তারাই কিন্তু এইসব পয়েন্টগুলো দেখতে পারবে। আর যারা অনেকেই আছে যে ভিডিও পেলাম স্কিপ করলাম, আমার কাজের মতো কিছু আছেনি দেখি, না থাকলে এখান থেকে বেরিয়ে যায়, তো তাদের কাছে কিন্তু এইসব মানে যেই পার্টগুলো ইম্পর্টেন্ট তারা এটা মিস করে যাবে। ঠিক আছে, তো আর কি পয়েন্ট আছে এখানে দেখো, মধ্যে কি দিয়েছে, বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন। ঠিক আছে, বেসরকারি উদ্যোগে নতুন শিল্প স্থাপন ও সরকারি ক্ষেত্রগুলিকে বেসরকারি উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়াকে এক কথায় বলা হয় বেসরকারীকরণ। মানে বেসরকারির উদ্যোগে যে নতুন শিল্প স্থাপন করা হইব, তার হাতে যখন গভর্নমেন্ট তার দায়িত্ব ওদের উপরে
মানে হস্তক্ষেপ করে দেয়, মানে ওদের কাছে ছেড়ে দেয়, তখন এটাকে কী বলা হয়? বেসরকারিকরণ বলা হয়। এই সময় সরকারি ক্ষেত্রের ব্যর্থতাকে ভারতীয় অর্থনীতির অনুন্নতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। মানে এই সময় যখন একটা সরকার যখন তার সমস্ত জিনিস বেসরকারের কাছে হ্যান্ড ওভার করে দেয়, তখন এখানে সরকারের দুর্বলতা, সরকারের যে মানে সরকার যখন এটা চালাতে পারবে না, এখানে সরকারের যে ব্যর্থতা সেটা প্রকাশ পায়। সরকারি ক্ষেত্রের অতিরিক্ত কর্মীর বোঝা, অদক্ষতা, অলাভজনক পরিচালনা প্রভৃতিকে মনে করা হয় দেশের স্বল্প বৃদ্ধির হারের অন্যতম কারণ। মানে সরকারি ক্ষেত্রে কি বলা হয়? সরকারি ক্ষেত্রে বলা হয় যে যেই কর্মীরা মানে অদক্ষ, মানে তাছাড়া বেশি সংখ্যক কর্মী হয়ে গেছে গভর্নমেন্টের মধ্যে, আর যেই কর্মীদের থেকে আমাদের কোনো লাভ হচ্ছে না, প্রবৃদ্ধিকে মনে করা হয় দেশের স্বল্প বৃদ্ধির হারের অন্যতম কারণ। তাই নয়া আর্থিক নীতিতে বেসরকারীকরণের উপর জোর দেওয়া হয়েছে। প্রতিরক্ষা, অসামরিক বিমান বাহিনী, জীবনদায়ী ওষুধ প্রভৃতি কয়েকটি মাত্র উৎপাদন ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণে রেখে অবশিষ্ট উৎপাদনগুলিকে সরকার বেসরকারি হাতে কি দিয়েছে? তুলে দিয়েছে, বা তাদের জন্য রাস্তাটা ওপেন করে রেখেছে। ঠিক আছে, তারপর ডি নাম্বারে কী আছে? বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত নীতি। এ কথা মনে রাখা হয় বা মনে করা হয় যে দ্রুত শিল্পায়নের জন্য এখন দেশে প্রচুর পরিমাণ নিট বিনিয়োগ আবশ্যক, কিন্তু দেশে কার্যকরী সঞ্চয়ের হার কম হওয়ায় বিনিয়োগের যোগান দ্রুত বৃদ্ধির সহায়ক নয়। তাই বৈদেশিক বিনিয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়। বৈদেশিক বিনিয়োগের আগমন সহজ করার জন্য নানাবিধ উপায় উদ্ভাবন করা হয়। তো এখানে কি করা হয়েছে? এই পার্টের মধ্যে এখন গভর্নমেন্ট বৈদেশিক যে বিনিয়োগ আছে তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আর এখানে মানে এই যে পার্টটাকে বৈদেশিক বিনিয়োগ করার জন্য বিভিন্ন উপায় উদ্ভাবন করা হয়। যেমন 34টি উচ্চ অগ্রাধিকার প্রাপ্ত শিল্পে 51% পর্যন্ত বৈদেশিক বিনিয়োগের অনুমতি দেওয়া হয়। এর জন্য সরকারের কাছে আগাম ছাড়পত্র নেওয়ার কোনো প্রয়োজন নেই, একথা বলা হয়। ঠিক আছে, অনাবাসী ভারতীয়দের রপ্তানি শিল্প, হাসপাতাল, হোটেল প্রভৃতি ক্ষেত্রে 100% পর্যন্ত বিনিয়োগের অনুমতি দেওয়া হয়। তারপর প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রস্তাব দ্রুততার সঙ্গে মীমাংসা করার জন্য ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড গঠন করা হয়। মানে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ প্রস্তাব দ্রুততার সঙ্গে মীমাংসা করার জন্য FIPB গঠন করা হয়। যদি FIPB কেন গঠন করা হয়? প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের প্রস্তাব দ্রুততার সঙ্গে মীমাংসা করার জন্য। ঠিক আছে, আর FIPBর ফুল ফর্ম ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। বৈদেশিক বিনিয়োগকারীদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে এই সময় থেকে স্থির করা হয় বৈদেশিক প্রতিষ্ঠানগুলি তাদের লাভ্যাংশে সদস্যে নিয়ে যেতে পারবে। মানে বৈদেশিক বিনিয়োগদের উৎসাহ দেওয়ার জন্য ওই সময় কি বলা হয়? যেসব বিদেশিরা এখানে মানে ব্যবসা করে ভারতের উন্নতি করবে, তারা লাভের একটা পার্ট তাদের দেশে তারা নিয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর কি আছে? FERA পরিবর্তে FEMA প্রচলন। মানে শিল্পে উৎপাদনের সঙ্গে রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পূর্বে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট FERA প্রচলিত থাকায় শিল্পপতিদের নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয়। এই আইনকে শিথিল করে অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অধীনে একটি নতুন আইন ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট এর প্রবর্তন সুপারিশ করা হয়। FEMA অবশ্য চালু হয় 1999 খ্রিস্টাব্দে। মানে আগে একটা অ্যাক্ট ছিল FERA, সেই অ্যাক্টটাকে চেঞ্জ করে এখন FEMA বলা হয়। ঠিক আছে, নতুন নাম দেওয়া হয়, আর এটা চালু হয় 1999 সালে। ক্ষুদ্র শিল্পের গুরুত্ব। দেশে আর্থিক ও আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য ক্ষুদ্র শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়। তো এখানে হলো এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট আমরা কিসে পড়লাম? এই 6টা পয়েন্ট আমরা এখানে পড়লাম যে কোথায় চলে গেল? এই যে এইটা যে বৈদেশিক বিনিয়োগের সংক্রান্ত নীতি। ঠিক আছে, তো বৈদেশিক বিনিয়োগের সংক্রান্ত নীতির পর থেকে কিন্তু আমাদের এই 6টা পয়েন্ট শেষ। এবং এই যে প্রথম পার্টটা যে পড়েছিলাম, প্রথম পার্ট কী পড়েছিলাম? নয়া শিল্পনীতি। যে নয়া শিল্পনীতির পার্টটাও শেষ হলো। তো এই নয়া শিল্পনীতি পার্টের মধ্যে আজকের এখানে ভিডিও সমাপ্ত করছি, কারণ আমরা নেক্সটে কি শিখবো
নয়া বাণিজ্য নীতি, ঠিক আছে, নয়া বাণিজ্য নীতি আমরা এখানে শিখব। তো যদি এতক্ষণ যে আমি ভিডিও বানালাম তোমাদের কাছে যদি মনে হয় যে হেল্পফুল, তাহলেই তোমরা ভিডিওটা শেয়ার করো। আর যদি হেল্পফুল মনে না হয় তাহলে অবশ্যই ডিসলাইক দিতে পারো, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং যারা প্রথম থেকে শেষ অবধি এখন দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।